আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে সমস্যাই নেই এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না। হয়তো আপনি আইএলটিএস একবার দিয়েছেন, তারপরেও রাইটিংয়ে আপনার ভালো স্কোর আসেনি, মানে আশানুরূপ স্কোর আসেনি। হতে পারে আপনি এইবারই প্রথমবার আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছেন। আপনার সমস্যার তো কোনো অন্ত নেই। যেমন কোয়েশ্চেন পড়ে বুঝি না, কী ধরনের সেন্টেন্স লিখব, আইডিয়া জেনারেট কীভাবে করব, গ্রামারে আমি খুব বেশি ভালো না, এই ধরনের অনেক সমস্যা আমাদের আছে। এখন এই সমস্যা আমাদের আজীবনই থেকে যাবে যদি এই সমস্যার সমাধান আমরা একদম রুট লেভেল থেকে করতে না পারি। আপনি কি জানেন আমরা এই সমস্যার বীজ কখন বপন করি? একদম জিরো ডেতে, যেদিন আমি চিন্তা করি যে হ্যাঁ, আমার যেহেতু আইএলটিএস এক্সাম দিতে হবে, তাহলে আজকে থেকে আমি রাইটিংয়ের প্রিপারেশন শুরু করলাম। এই দিনই আমরা এই সমস্যার জন্ম দিয়ে দিই। তো আমি আপনাকে বলবো, আপনার আইএলটিএস প্রিপারেশনের জার্নিতে আপনি যে লেভেলেই থাকেন না কেন, আইএলটিএস প্রিপারেশন কীভাবে শুরু করেছিলেন সেটা একদম ভুলে গিয়ে এই ভিডিও থেকে নতুন করে শুরু করেন। এবং আমি আপনাকে বলতে পারি 100% সহজভাবে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2 শুরু করতে পারবেন এবং আইএলটিএস রাইটিং টাস্ক 2তে অনেক ভালো করতে পারবেন। আপনি শুনে অবাক হতে পারেন যে আমি আইএলটিএস রাইটিং টাস্ক 2 লেখাকে বাড়ি তৈরির সাথে তুলনা করে থাকি। আপনি তো অবাক হবেন, সাথে সাথে কনভিন্সড হবেন যে এই তুলনা করি না বলেই আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2তে ভালো করতে পারি না এবং আমাদের স্কোর ভালো আসে না। তো চলুন প্রথমে জেনে নেই বাড়ি তৈরির বিষয়টি কী। আমরা যখনই চিন্তা করি যে আমরা একটি বাড়ি তৈরি করব আমাদের জন্য, তখনই আমাদেরকে চিন্তা করতে হয় কী ধরনের বাড়িটি হবে। যেমন ডুপ্লেক্স হবে, নাকি অ্যাপার্টমেন্ট সিস্টেম হবে, না ফ্ল্যাট সিস্টেম হবে, নাকি হাউস হবে। তো এই ডিসিশন নেওয়ার পরে আমাদেরকে চিন্তা করতে হয় স্ট্রাকচার কেমন হবে। স্ট্রাকচার কিন্তু অবশ্যই টাইপের উপর নির্ভর করবে, কারণ টাইপ যেমন হবে স্ট্রাকচার তেমন হবে। প্রতিটি বাড়ির স্ট্রাকচার ভিন্ন হয় কারণ টাইপ ভিন্ন, তাই। তারপরে যে ডিসিশনটি আমাদেরকে নিতে হয় সেটি হলো ইন্টেরিয়র ডিজাইন। তো ইন্টেরিয়র ডিজাইনে দুই রকম হয়ে থাকে, যেমন বেসিক ইন্টেরিয়র ডিজাইন, যেমন কিচেন কোন পাশে হবে, লিভিং রুম কোথায় হবে, দেন বেডরুম কোথায় হবে, এই ধরনের চিন্তাভাবনা। আর আরেকটি হলো যে আপনার আসবাবপত্রের ইন্টেরিয়র ডিজাইন কেমন হবে। এখন রাইটিং টাস্ক 2তেও যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে কয় ধরনের এসে টাইপ এই রাইটিং টাস্ক 2তে দিয়ে থাকে। আমরা জানি 5 ধরনের এসে টাইপ আইএলটিএস রাইটিং টাস্ক 2তে আছে, যেখান থেকে একটি আপনাকে লিখতে দিবে। এবং আপনাকে খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে এই টাইপ অনুযায়ী স্ট্রাকচার কেমন হবে, কারণ প্রতিটি টাইপের সাথে স্ট্রাকচার কানেক্টেড এবং প্রতিটি স্ট্রাকচার টাইপ অনুযায়ী ভিন্ন হবে। এবং লাস্টে যেটি, সেটি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তো ইন্টেরিয়র ডিজাইন হলো যে আপনি গ্রামার কেমন দিবেন, তারপরে লেক্সিক্যাল রিসোর্স কেমন দিবেন, আর হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন কেমন হবে। এই বিষয়গুলো আপনার ইন্টেরিয়র ডিজাইন। আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি সেটি হলো আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পারি। মানে আমরা আইডিয়া জেনারেট করবো কীভাবে, কোন আইডিয়া নিয়ে কথা বলবো, গ্রামার কী দিব, দেন লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি কোনগুলো দিব, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পারি। কিন্তু 40% যে মার্ক আপনার শুধু টাইপ জানা এবং স্ট্রাকচারের উপর নির্ভর করবে, সেটি হয়তো আপনি জানেনই না বা প্রথম থেকে সেগুলো চিন্তা করেন না। এই জন্য মাঝপথে এসে আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে প্রিপারেশনে আপনি হাবুডুবু খেতে থাকেন। এবং এটি আমাদের সবচেয়ে বড় ভুল আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে। আমি আপনাদেরকে সেই সমাধানই দিতে যাচ্ছি। আমি এই ভিডিওতে এই 5 ধরনের যে এসে টাইপ আছে, এই সবগুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব কেন একটি আরেকটি থেকে ভিন্ন, প্লাস এদের স্ট্রাকচার কিভাবে ভিন্ন। আমি একদম আনসারের যে স্কেলেটন হবে, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন এবং মাঝখানে অন্য কোনো প্যারাগ্রাফ আসবে কিনা সেগুলো নিয়ে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো এই 5 ধরনের এসে টাইপ কেমন হবে এবং তাদের স্ট্রাকচার কেমন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব স্ক্রিন শেয়ার করে। তার আগে আমি একটি বিজ্ঞাপন বিরতি দিয়ে নিচ্ছি। বিজ্ঞাপন বিরতিটি হলো, যারা এখনও আমার ই-কমার্স ওয়েবসাইট ড্রিমেড ফাউন্ডেশনে ঘুরে আসেননি তারা ঘুরে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এর লিঙ্ক দেওয়া থাকবে। কেন যাবেন? কারণ এইখানে আপনি আমার বই সবার জন্য আইএলটিএস স্পিকিং এটি অর্ডার করতে পারবেন। এই বইটা আপনার অবশ্যই লাগবে, কারণ এটি আপনাকে দিবে আইএলটিএস স্পিকিংয়ের কমপ্লিট সলিউশন। পরে আপনাকে সাজেস্ট করবো আরেকটি বই, সেটি হচ্ছে দ্য স্পিড রিডিং বুক বাই টনি বাজেন। এই বই আপনার অবশ্যই সংগ্রহে রাখা উচিত, কারণ আমরা অনেকেই আইএলটিএসের যে প্যাসেজগুলো আছে সেগুলো পড়তে অনেক সময় ব্যয় করে ফেলি, কিন্তু ভালো করে বুঝি না। এই দুটো সমস্যার সমাধান যদি করতে চান, আপনাদের অবশ্যই দ্য স্পিড রিডিং বুক বাই টনি বাজেন পড়া উচিত, কারণ এইখানে উনি বৈজ্ঞানিকভাবে দেখিয়েছেন কিভাবে আমরা দ্রুত কোনো প্যাসেজ পড়তে পারি এবং আন্ডারস্ট্যান্ডিংও 100% রাখতে পারি। তারপরে আপনি পাবেন আমার প্যারাফ্রেজিংস ফর আইএলটিএস লিসনিং টেস্ট, একদম পার্ট 1, 2, 3, 4 এর
প্যারাফ্রেজিং যতগুলো আছে এই পর্যন্ত আমি 5টি লিসনিংয়ের ভিডিও দিয়েছি, সব একসাথে করে পাবেন। এটা শুধু পিডিএফ, আপনি এখানে অর্ডার করতে পারবেন। এবং লাস্টলি যারা একদম নতুন আইএলটিএস জগতে প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো, আমার এখানে আপনি কেমব্রিজের বুক 9 to 19 পাবেন। এই বইগুলো আপনার অবশ্যই সংগ্রহে রাখা উচিত। তো এইগুলোর জন্য অবশ্যই আমার ওয়েবসাইট ড্রিমেড ফাউন্ডেশন ঘুরে আসবেন। বিজ্ঞাপনটি শেষ হলো। আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে 5 ধরনের এসে টাইপস থেকে কোয়েশ্চেন্স হয়ে থাকে। তো আপনার ভাগ্যে কোনটি জুটবে আপনি জানেন না, তাই 5টি সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। তো চলুন প্রথমটি নিয়ে আলোচনা করি। প্রথমটি হলো অপিনিয়ন বেসড এসে। এটাকে এগ্রি অর ডিসএগ্রি এসেও বলা হয়। তো এটির কোয়েশ্চেন ফরম্যাট কি? কোয়েশ্চেন ফরম্যাট হলো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এই ল্যাচটুকু কোয়েশ্চেনে দেওয়া থাকবে, মানে প্রম্পটের সাথে অ্যাড করে দিয়ে দেওয়া হবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো আপনাকে কি করতে হবে? আপনি খুব সুন্দর করে, যেহেতু এটি অপিনিয়ন বেসড এসে, আপনি খুব সুন্দর করে আপনার অপিনিয়ন দিবেন এবং এই যে অপিনিয়ন দিলেন সেটির কারণ কি এবং সেই সম্পর্কে আপনাকে কিছু এক্সাম্পলস তুলে ধরতে হবে। যতগুলো কারণ দিবেন ততগুলো এক্সাম্পলস দেওয়া ভালো। আর এখানে খুব স্পষ্ট করে আপনাদের আমি বলে দেই, আপনি যেহেতু এগ্রি অর ডিসএগ্রি দেওয়া আছে, আপনি এই কোয়েশ্চেন 3ভাবে আনসার করতে পারেন। প্রথম, ফুললি এগ্রি করতে পারেন, সেই অনুযায়ী আপনার মতামত তুলে ধরবেন, অথবা ফুললি ডিসএগ্রি করতে পারেন এবং সেই সম্পর্কে আপনার মতামত তুলে ধরবেন। 3 নম্বর অপশন হলো পার্শিয়ালি এগ্রি করবেন এবং পার্শিয়ালি ডিসএগ্রি করবেন। এটাকে মিক্সড অপিনিয়ন বলা হয়। এটিও কিন্তু আপনি করতে পারেন, তবে আমি মনে করি পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি করা একটু ডিফিকাল্ট, তাই যে কোনো একটি করবেন, হয় এগ্রি করবেন না হয় ডিসএগ্রি করবেন। এটা আমি সাজেস্ট করব করতে, যাতে আপনি খুব সাকসেসফুলি এসেটি লিখে আসতে পারেন। এবার উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে কোয়েশ্চেন কেমন হয়। Some people think that fast food has a negative effect on our health. To what extent do you agree or disagree? এই দেখেন, বললাম লেজ হিসেবে আছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তার মানে এটুকু দেখেই বুঝতে হবে যে এটি অপিনিয়ন বেসড এগ্রি ডিসএগ্রি এসে। এখন এই ধরনের এসে যদি আপনার ভাগ্যে জোটে, তাহলে আপনি কিভাবে আনসার করবেন সে আনসারের স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি বলি স্কেলেটন অফ দ্য আনসার। তো আমাদের এসে টাইপ হলো অপিনিয়ন, কোয়েশ্চেন হলো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর স্ট্রাকচার সম্পর্কে আপনাদেরকে যে বেসিক ধারণাটি আমার অবশ্যই দেওয়া উচিত, সেটি হলো প্রতিটি এসেই 4 থেকে 5 প্যারাগ্রাফের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বেশি হবে না। তো ম্যাক্সিমাম এসেতেই 4 প্যারাগ্রাফ লিখতে হবে, বাকি 2-1টি ক্ষেত্রে 5 প্যারাগ্রাফ। যেমন এই এসেতে, অপিনিয়ন বেসড এসেতে আমি আপনাকে 5টি প্যারাগ্রাফ লিখতে বলবো এবং কেন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের আসবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে যা করবো সেটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড স্টেট ইউর অপিনিয়ন ক্লিয়ারলি। একটা জিনিস মনে রাখবেন, অপিনিয়ন বেসড এসেতে অবশ্যই ইন্ট্রোডাকশনে আপনাকে আপনার অপিনিয়ন দিয়ে দিতে হবে, তারপরে এটার কারণ এবং এক্সাম্পল বা এক্সপ্লেনেশন দিয়ে আপনি ব্যাখ্যা করতে থাকবেন। বডি প্যারাগ্রাফ 1-এ যেটি করবেন সেটি হচ্ছে, এই যে আপনি অপিনিয়ন দিয়ে দিলেন সেটির কারণ কি, প্রথম কারণটি তুলে ধরবেন এবং সেই সম্পর্কে আপনার সাপোর্টিং অপিনিয়ন তুলে ধরবেন, এবং এই কারণ যে তুলে ধরলেন সেটি এক্সপ্লেইন করবেন এবং এক্সাম্পল দিবেন। খুব স্বচ্ছ এবং ক্লিয়ার আইডিয়া আপনার এখানে রাখতে হবে। বডি প্যারাগ্রাফ 2-তে কী করবেন, সেকেন্ড মেইন রিজন আপনার অপিনিয়নকে সাপোর্ট করার জন্য এখানে দিয়ে দিবেন। এই সেকেন্ড রিজন এক্সপ্লেইন করবেন, এক্সাম্পল দিবেন, শেষ। এইবার হচ্ছে মেইন পার্টে আসি, সেটি হলো 4 নাম্বার প্যারা আপনি দিতে পারেন কনক্লুশন প্যারাগ্রাফের আগে। সেটি কেন ব্যাখ্যা করছি। এখানে যেহেতু এগ্রি অর ডিসএগ্রি এই বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করেছে, সুতরাং দেখেন, আমরা কোনো বিষয় নিয়ে আসলে পুরোপুরি এগ্রি করি না, ডিসএগ্রি করি না। পৃথিবীতে সব বিষয় নিয়ে ভিন্ন মত আছে। তো এই জিনিসটা আপনি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন কিনা, বা এটা আপনি আপনার আর্গুমেন্টে রাখেন কিনা, সেটা কিন্তু খুবই জরুরি। আপনি যেখানেই আলোচনা করেন যে হ্যাঁ, আমি মনে করি হ্যাঁ 10টা অ্যাডভান্টেজেস আছে, তবে ডিসঅ্যাডভান্টেজ যে একটাও নাই সেটা কিন্তু বলা যায় না। এরকম কথা কিন্তু আমরা বলি, আসলে বলা উচিতও, আসলে সবারই মত ভিন্ন। তাই আপনি বডি প্যারাগ্রাফ 4-এ কী করবেন, কনসেশন প্যারা বলে এটাকে, যে আমি হ্যাঁ এটা সত্য যে এগুলোর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে,
কিন্তু একটি ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটি হলো এটি। এই বলে একটি প্যারাগ্রাফ আপনি এখানে দিয়ে দিবেন। আমি আপনাকে হাইলি সাজেস্ট করব কনসেশন প্যারাগ্রাফ অপিনিয়ন বেসড এসেতে দিবেন। এটা যদি সাকসেসফুলি দিতে পারেন আপনি অবশ্যই রাইটিং টাস্ক 2তে ভালো মার্ক আনতে পারবেন। তারপরে হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে যেটা কী করবেন, রিস্টেট ইউর অপিনিয়ন অ্যান্ড সামারাইজ মেইন পয়েন্টস। আপনি এতক্ষণ যে আলোচনাগুলো করেছেন বডি প্যারাগ্রাফ 1 এবং 2তে, সেটা সামারাইজিং দ্য মেইন পয়েন্টস এবং রিস্টেট ইউর অপিনিয়ন, মানে ইন্ট্রোডাকশনে যে অপিনিয়ন দিয়েছেন সেটাই আপনি প্যারাফ্রেজ করে এখানে তুলে ধরবেন। এই হলো আপনার স্কেলেটন অফ অপিনিয়ন এসে, যেটাকে এগ্রি ডিসএগ্রি বলে। আমার মনে হয় একদম ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে গিয়েছেন। আমরা সেকেন্ড টাইপে যাব। আমাদের সেকেন্ড টাইপ হলো ডিসকাশন এসে, যেটাকে ডিসকাস বোথ ভিউজ বা বোথ ভিউজ এসেও বলা হয়। কোয়েশ্চেন ফরম্যাট কেমন হয়? কোয়েশ্চেন ফরম্যাটে এই লেটস লাগিয়ে দেবে, সেটি হলো ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। ডিসকাস বোথ ভিউজ হয় ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, এটা থাকবে, না হয় ডিসকাস বোথ ভিউজ। এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স, এখানে কিন্তু ট্রিকি পয়েন্ট আছে। সুতরাং এইটুকুর যেই লেসটাই দেওয়া থাকুক না কেন আপনি আইডিয়া ক্লিয়ার রাখবেন। প্রথমত, যদি আপনার ওপিনিয়ন চাই, আপনাকে অবশ্যই ওপিনিয়ন দিতে হবে। আপনার ওপিনিয়ন কি? উমুকে এই বিশ্বাস করে, তুমুকে এই বিশ্বাস করে, আমি কি বিশ্বাস করি সেটা ওইখানে পুট করতে হবে। কিন্তু যদি এইটুকু থাকে, ডিসকাস বোথ ভিউজ, এইটুকু যদি থাকে, তাহলে আপনার ওপিনিয়ন দেওয়ার দরকার নেই। আপনি শুধু দুই পাশের ভিউ আলোচনা করে এই আলোচনা শেষ করে দেবেন কনক্লুশনে গিয়ে। এবার আপনাকে কি করতে হবে সেটা তো আমি এখানে বলেই দিলাম, তারপরেও বলি, আপনি যে বোথ সাইডের যে আর্গুমেন্টসগুলো তুলে ধরতেছেন সবগুলোর জন্য সাপোর্টিং রিজনস এবং এক্সাম্পলস আপনাকে দিতে হবে। পরে আসুন এক্সাম্পলস দেখে নেই এই ধরনের কোয়েশ্চেন আসলে কেমন হয়। তো এখানে আমরা এক্সাম্পলস দেখতে পাচ্ছি, সেটি হলো সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড বি টট হাউ টু ম্যানেজ মানি ইন স্কুল, আদার্স থিঙ্ক দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এখানে দেখেন, কিছু মানুষ বিশ্বাস করে যে স্কুলে টাকা পয়সা নিয়ে শেখানো উচিত, কিন্তু অন্য দল বিশ্বাস করে যে এগুলো সময় নষ্ট ছাড়া আর কিছু না। এরকম থাকতেই পারে। আপনি কি করবেন, এই দুই ভিউ নিয়েই তো কথা বলবেন, কিন্তু এখানে দেখেন ল্যাচটা কি, ল্যাচ বলেছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। আপনি দুই ভিউ সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু আপনার নিজস্ব ওপিনিয়নও দিবেন। আপনি হয় যারা হচ্ছে স্কুলে মানি নিয়ে পড়ানো উচিত সেটা সাপোর্ট করবেন, না হয় হচ্ছে ওয়েস্ট অফ টাইম, দুটোর একটি সাপোর্ট করবেন, এই হবে। এটা হচ্ছে আপনার ওপিনিয়ন হতে পারে। যাই হোক, আপনাকে আমি স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই আপনি এই এসে লিখতে পারবেন। তো আমাদের এসে টাইপ হচ্ছে ডিসকাশন এসে। স্ট্রাকচার যেমন থাকে, ইন্ট্রোডাকশন, প্রথমেই ইন্ট্রোডাকশন কি করবেন, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, সুন্দর করে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ কীভাবে করে সম্পর্কে যদি আপনাদের কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে প্যারাফ্রেজিং কীভাবে করতে হয় সে সম্পর্কে একটি ক্লাস নিয়ে নেব। পরে করবেন কি, মেনশন বোথ ভিউজ, এই দুটো ভিউ একই লাইনে এনে সুন্দর করে একটি সেন্টেন্স দিয়ে দিবেন। তারপরে স্টেট ইউর ওপিনিয়ন, কারণ এই কোয়েশ্চেনে কিন্তু আপনার ওপিনিয়ন চেয়েছে, সুতরাং আপনাকে ওপিনিয়ন দিতে হবে, আপনি ওপিনিয়ন দিয়ে দিবেন। পরে বডি প্যারাগ্রাফ 1। তো বডি প্যারাগ্রাফ 1-এ স্বভাবতই প্রথম যে স্টেটমেন্টটি আছে যে স্কুলে পড়াশোনা করানো উচিত টাকা পয়সা নিয়ে, সেটি সম্পর্কে, সেটি হচ্ছে আপনার কিন্তু ফার্স্ট ভিউ। সেই ফার্স্ট ভিউ তুলে ধরবেন, এক্সপ্লেইন করবেন, এক্সাম্পল দেবেন। বডি প্যারাগ্রাফ 2-তে সেকেন্ড ভিউ তুলে ধরবেন, এক্সপ্লেনেশন দিবেন, দেন এক্সাম্পল দেবেন। এইবার এই যে অপশনাল, এই প্যারাগ্রাফটি আসলে অপশনাল। আমি অপিনিয়ন বেসড এসেতে বলেছিলাম যে ফোর্থ প্যারাগ্রাফ অপশনাল হলেও সেটি আমি অপশনাল রাখলেও আমি আপনাদেরকে রেকমেন্ড করব দিতে, কিন্তু বোথ ভিউজে এটি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, দরকার নেই। তবে আমি রেখেছি যে আপনি যদি চান যে যেহেতু অপিনিয়ন চেয়েছে আমি ফোর্থ প্যারাগ্রাফে একদম আলাদা প্যারা করে আমি আমার অপিনিয়ন দিয়ে দেবো, এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। মানে এটাকে বলা হয় কোহেরেন্স অ্যান্ড কোহেশনে আপনার মার্ক ভালো আসবে। তবে না দিলেও হবে। আমি যেটা করি, আমি যখন নিজে লিখি সেটি হচ্ছে আমি সবসময় চেষ্টা করি কনক্লুশনে গিয়ে আমার ওপিনিয়ন দিতে একদম। তো আমি কি করি, কনক্লুশন প্লাস ওপিনিয়ন দিয়ে সামারাইজ বোথ ভিউজ অ্যান্ড স্টেট মাই ওপিনিয়ন, এটা করি। আপনিও এটা করতে পারেন বা আলাদা করে প্যারাগ্রাফ দিতে পারেন, যেটা কনসেশন প্যারাগ্রাফ না, এটা অপিনিয়ন প্যারাগ্রাফ হবে। কারণ কনসেশন প্যারাগ্রাফ শুধু আমরা একটা এসেতেই লিখি, সেটি হলো অপিনিয়ন বেসড এসে।
আর এটি হচ্ছে আপনার ডিসকাশন এস এ প্লাস অপিনিয়ন। এই হলো মোটামুটি স্ট্রাকচার রাইটিং টাস্ক 2 এর জন্য। আপনাকে একদম সুন্দর করে এগুলো কোথাও লিখে রাখেন খাতায়, কারণ এগুলো খুবই কাজে দেবে। আর এইসব স্ট্রাকচার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এবার চলুন 3 নম্বর যে টাইপ আছে সেটি জেনে নেই। সেটি হলো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো কোয়েশ্চেন কেমন হয়, কোয়েশ্চেন ফরম্যাটটি কী সেটি হলো আপনার লেজ লাগানো থাকবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এটুকু থাকতে পারে, ওর ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। দেখেন দুটো কিন্তু ভিন্ন। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরতে বলছে ইটস ওকে, কিন্তু এইটুকু যদি লাগানো থাকে ডু দ্য অ্যাডভান্টেজেস মানে সুবিধাগুলো কি অসুবিধার চেয়ে বেশি মানে ছাড়িয়ে যায় কিনা, আউটওয়ে মানে কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া, যে অনেক সময় কোনো কিছুর অ্যাডভান্টেজ বেশি থাকতে পারে আবার কোনো কিছুর ডিসঅ্যাডভান্টেজ বেশি থাকতে পারে। তবে খেয়াল রাখবেন এই প্রশ্নে যদি এরকম থাকে, যদি প্রথমে অ্যাডভান্টেজ থাকে তার মানে বোঝাচ্ছে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজকে ছাড়িয়ে যায়, আর যদি প্রথমে ডিসঅ্যাডভান্টেজ থাকে তাহলে আসলে প্রশ্ন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজকে ছাড়িয়ে যায়। এটুকু বোঝা খুবই জরুরি। কোয়েশ্চেন ফরম্যাট আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি বড় ধরনের ফাঁদে পড়ে যাবেন, যার কারণে আপনার রাইটিং টাস্কগুলোতে ভালো করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে এই ধরনের হলে, আপনি সোজা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন, দেন ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন, তারপরে যদি এখানে দেখেন আমি লিখে রেখেছি সামটাইমস ইউ নিড টু কনক্লুড ওয়েদার দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, সেটা তো বলেই দিলাম কখন, যদি থাকে এই কথাটা তখনই, না হলে না, কারণ এটা কাইন্ড অফ অপিনিয়ন চাচ্ছে আপনার। এবার কোয়েশ্চেনের এক্সাম্পল আমরা দেখে নেব। সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন শপিং হ্যাজ সিগনিফিকেন্টলি ইম্প্রুভড দ্য লাইফস অফ কনজিউমার্স। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন শপিং। বেঁচে গিয়েছেন, এখানে কিন্তু আপনার অপিনিয়ন চাইনি। অপিনিয়ন না চাইলে মানে আউটওয়ে করে কিনা সেটা চাইনি, তো আউটওয়ে করে কিনা সেটা কিন্তু চাইনি, সুতরাং আপনি এটা নিয়ে কথা বলবেন না, তবে যদি চাই আপনাকে বলতে হবে। চলুন স্ট্রাকচার দেখে নেই, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। স্ট্রাকচার হলো সেম, প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনে কী করবো আমরা, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, ইন্ডিকেট ওয়েদার ইউ থিঙ্ক অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আমি আবারও বলতেছি, কোয়েশ্চেনে যদি ওইটি উল্লেখ থাকে তাহলেই কিন্তু আপনি শুধু এটি লিখবেন। দেখেন আমি লিখে রাখছি ইফ রিকোয়ার্ড, আদারওয়াইজ না। অন্যথায় আপনি কোয়েশ্চেন প্যারাফ্রেজ করেই আপনি বডি প্যারাগ্রাফ 1-এ চলে যাবেন, ঠিক আছে? তো বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে কী করবেন, আপনি অ্যাডভান্টেজেস দেখেন, অ্যাডভান্টেজেস আমি এখানে এস রেখেছি মানে প্লুরাল, আপনি 2 থেকে 3টি অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন, এক্সপ্লেইন করবেন, দেন এক্সাম্পল দেবেন। বডি প্যারাগ্রাফ 2-তে ডিসঅ্যাডভান্টেজেস মানে 2 থেকে 3টি ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরবেন, এক্সপ্লেইন করবেন, এক্সাম্পল দেবেন। পরে লাস্টে গিয়ে কনক্লুশন, সামারাইজ বোথ সাইডস, গিভ ইউর ওপিনিয়ন ইফ নিডেড। ওপিনিয়ন তখনই দিবেন আপনার যদি এটা দরকার হয়, দরকার না হলে আপনার ওপিনিয়ন দিবেন না। ওপিনিয়ন মানে আপনাকে যদি এরকম প্রশ্ন করে ডু দ্য অ্যাডভান্টেজ স্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটি যদি থাকে, আদারওয়াইজ নট, আপনার ওপিনিয়ন চাওয়া হয়নি। এইবার 4 নম্বর টাইপে আমরা চলে আসব। 4 নম্বর টাইপটি হলো প্রবলেম অ্যান্ড সলিউশন, অথবা কজেস অর সলিউশন হতে পারে, প্রবলেম অ্যান্ড ইফেক্ট অথবা কজেস অ্যান্ড ইফেক্ট, এরকম অনেকভাবেই হতে পারে। তবে আমি মনে করি আপনি যদি এই ধরনের কোয়েশ্চেন পান, আপনি হচ্ছে লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এটি লেখা সবচেয়ে সহজ, ঝামেলামুক্ত আছে। তারপরও একটি প্যাচ আছে, এই প্যাচটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো কোয়েশ্চেন কীরকম থাকবে, সাধারণত এরকম থাকবে, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হোয়াট মেজার্স হচ্ছে আপনার সলিউশনের সিনোনিমাস, ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম। অথবা থাকতে পারে হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হোয়াট আর দ্য ইফেক্টস অফ দিস প্রবলেম, এটা হতে পারে। তো এইবার কী কী করতে হবে, আপনাকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম আইডেন্টিফাই, তো এখানে আপনাকে প্রবলেম তো বলেই দিয়েছে, সেটা আইডেন্টিফাই করে আপনি কী করবেন, কজেস কিন্তু এস আছে, সুতরাং একাধিক কজ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। আমি বলবো 3টি কজ নিয়ে আলোচনা করবেন, এবং সাজেস্ট পসিবল সলিউশন, আপনি 3টি পসিবল সলিউশন দিবেন। এইবার কোয়েশ্চেন কেমন হয় সেটা দেখি। মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর ফেসিং সিগনিফিক্যান্ট এয়ার পলিউশন প্রবলেমস, হোয়াট আর দ্য কজেস অফ দিস অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু সলভ দিস ইস্যু। খুব সুন্দর কোয়েশ্চেন। এবার আমরা স্ট্রাকচার দেখে নেব। স্ট্রাকচার যেমন থাকে, ইন্ট্রোডাকশন, আমরা প্যারাফ্রেজ করব, প্রবলেম যে দিল সেটি প্যারাফ্রেজ করব, তারপরে
মেনশন কজেস, সলিউশন অ্যান্ড ইন্ডিকেট ইউর ডিসকাশন। এখানে আমি বলে দেই, আপনি কি করবেন, টেকনিক্যালি একই সেন্টেন্সে যে হ্যাঁ এই এয়ার পলিউশন হয় এরকম কজেস থাকতে পারে, যেমন ডিফরেস্টেশন, দেন ওভার পপুলেশন, এরকম থাকতে পারে, এগুলো উল্লেখ করে বলে দিলেন যে সেভারাল সলিউশনস ক্যান বি সাজেস্টেড। এটা বলে আপনি আপনার ইন্ট্রোডাকশন শেষ করে দিতে পারেন, এটাকে টেকনিক্যালি শেষ করা বলে। তারপরে আপনি বডি প্যারাগ্রাফ 1-এ চলে যাবেন। বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে আপনি 2 থেকে 3টি কজ অফ দ্য প্রবলেম তুলে ধরবেন। তবে প্রথম কজ তুলে ধরলেন, সেটা এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। দ্বিতীয় কজ তুলে ধরলেন, সেটা এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। তৃতীয় কজ তুলে ধরলেন, সেটা এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। এইভাবে আপনার প্যাসেজ কিন্তু, প্যারাগ্রাফ কিন্তু রান করবে। এটাকে স্মুথ ওয়েতে রান করাতে হবে। পরে বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে কী করবেন, এইখানে যে কজগুলো উল্লেখ করেছেন, আমি বললাম না একটা প্যাচ আছে, সেই প্যাচটা ধরিয়ে দিচ্ছি। সেটি হলো বডি প্যারাগ্রাফ 1-এ যে কারণ তুলে ধরেছেন প্রবলেমের, সেই কারণেরই সলিউশন কিন্তু আপনি বডি প্যারাগ্রাফ 2-তে দিবেন। আপনি যদি বলেন যে ডিফরেস্টেশন একটি প্রবলেম, তাহলে ডিফরেস্টেশন এই প্রবলেমের সলিউশন কী হতে পারে সেটি নিয়েই কিন্তু আপনি প্রথম সলিউশন আলোচনা করবেন। দ্বিতীয় কজ যদি আপনি ওভার পপুলেশন দিয়ে থাকেন, তাহলে দ্বিতীয় সলিউশনে আপনার ওভার পপুলেশন কীভাবে রোধ করা যায় সেটি নিয়ে আলোচনা করবেন। তাহলে আপনার এসে হবে সবচেয়ে কোহেরেন্ট। এটা যদি আপনি করতে পারেন, ইউ আর জাস্ট গ্রেট। ওকে, এইবার কনক্লুশনে কী করবেন, সামারাইজ কজেস অ্যান্ড সলিউশন অ্যান্ড পসিবলি সাজেস্ট হু ক্যান টেক অ্যাকশনস। এটা খুব জরুরি যে হ্যাঁ এই প্রবলেম তো আমরা আইডেন্টিফাই করেছি, কজেস আইডেন্টিফাই করেছি, সলিউশনও দিয়েছি। এখন এই সলিউশনগুলোর জন্য কাজ কে করতে পারে, যেমন গভর্নমেন্ট কাজ করতে পারে, গভর্নমেন্টের কী করা উচিত সেটা বলে দেবেন। ডান। একদম সুন্দরভাবে আমি আশা করি আপনি এই এসে লিখতে পারবেন। আমাদের ফাইনাল টাইপ হচ্ছে 2-part কোয়েশ্চেন অথবা ডিরেক্ট কোয়েশ্চেন্স। কীরকম হয়, যেমন 2 সেপারেট কোয়েশ্চেন্স থাকবে এখানে, 2 সেপারেট কোয়েশ্চেন্স আর আস্কড। আর এক্ষেত্রে কী করবেন, জাস্ট 2টো কোয়েশ্চেনেরে আপনি সেপারেটলি আনসার দেবেন এবং অবশ্যই আনসারের মধ্যে রিজনস এবং এক্সাম্পলস তুলে ধরার চেষ্টা করবেন। যেমন আমরা উদাহরণ দেখি, ইন মেনি কান্ট্রিজ পিপল আর বিকামিং মোর ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ হাউস অর বিল্ডিং দে লিভ ইন। ওয়াই ইজ দিস? এটা হচ্ছে একটি প্রশ্ন যে কেন এটি হয়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউ ক্যান পিপল রিসার্চ দিস। একদম খুব সুন্দর করে প্রথম প্রশ্ন করেছে। আপনি কি করবেন, প্রথম প্যারাগ্রাফে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করবেন, দ্বিতীয় প্যারাগ্রাফে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করবেন। আমি আপনাদেরকে এটার স্কেলেটন দেখিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমাদের এসে শুরু হবে ইন্ট্রোডাকশন দিয়ে। তো এখানে আমরা প্যারাফ্রেজ করব, ওভারঅল যে টপিকটি আছে, কোয়েশ্চেনটি আছে, সেটি প্যারাফ্রেজ করব। ব্রিফলি মেনশন হোয়াট ইউ উইল আনসার। এখানে আপনাদেরকে একটু টেকনিক্যালি আমি ডিসিশন নিতে বলবো, সেটি হলো আপনি এই যে মেনশন হোয়াট ইউ উইল আনসার, এখানে আপনি বলবেন দিস এসে উইল ডিসকাস বলে প্রথম কোয়েশ্চেনের আনসারের একটা ইন্ডিকেশন আপনি দিয়ে দেবেন এবং দ্বিতীয় কোয়েশ্চেনের আনসার কী হবে সেটার একটা ইন্ডিকেশন দিয়ে দেবেন। তাহলে খুব লজিক্যাল অর্ডারে আপনি কোয়েশ্চেনে আনসার শুরু করতে পারবেন। এবার বডি প্যারাগ্রাফ 1-এ আপনি যেটি করবেন, প্রথম কোয়েশ্চেনের আনসার দিবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। বডি প্যারাগ্রাফ 2-তে দ্বিতীয় কোয়েশ্চেনে আনসার করবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন এবং লাস্টে অ্যাজ ইউজুয়াল কনক্লুশনে আপনি কী করবেন, সামারাইজ বোথ আনসার্স। এই কাজ আপনি করবেন। এইবার আমার আলোচনা কিন্তু শেষ। আপনাদেরকে আমি সাজেস্ট করব, এই যে এতক্ষণ আলোচনা করেছি আমি কিন্তু টাইপস এবং স্ট্রাকচার নিয়ে ক্লিয়ার কাট আইডিয়া আপনাদেরকে দিয়ে দিয়েছি। এর চেয়ে স্বচ্ছ সুন্দর করে কোনো ভিডিও আছে কিনা আমার জানা নেই। তবে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এভাবে শুরু হোক, আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জার্নি খুব সুন্দর হোক, স্বচ্ছ হোক এবং আপনি খুব ভালো ধারণা রাখেন, এটা আমি চাই। তবে আমার নেক্সট প্রজেক্টের কথা আপনাদের বলে দেই, আমি আমার রাইটিং টাস্ক 2 নিয়ে একটি বই বের করতে চাচ্ছি, হয়তো ভেরি সুন পাবেন। বই বের হলে অবশ্যই ভিডিও আসবে, তো সেই অপেক্ষায় থাকতে পারেন, হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। যেখানে আমি রাইটিং টাস্ক 2 এর মোটামুটি সব কিছু সলভ করার চেষ্টা করব। বিশেষ করে বাংলাদেশি আইএলটিএস টেকাররা যে ধরনের সমস্যা ফেস করে সেগুলোর সমাধান আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই কাজের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আপনি যদি জেনে থাকেন কেউ রাইটিং টাস্ক 2 নিয়ে সমস্যায় আছে, তাকে এই ভিডিওটি সাজেস্ট করতে ভুলবেন না।